সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর কার্ভেচারের ক্লাসে। আজ আমরা দেখব 2C অর্থাৎ পোলার স্থানাঙ্কের জন্য বক্রতার ব্যাসার্ধ। তো তার আগে আমরা দেখে নিই পোলার স্থানাঙ্কটা কি। এর আগে বলে নিই, এই ভিডিওটি তোমরা আবার ইউটিউবেও পেয়ে যাবে, সুতরাং সেখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে রাখবে, যারা যেন অন্যরাও দেখতে পায়। তো চলো শুরু করা যাক যে আমাদের পোলার স্থানাঙ্ক বিষয়টা কি। তো তোমরা জানো স্থানাঙ্ক কার্টেসিয়ান হয়, পোলার হয়, আরো বিভিন্ন রকম স্থানাঙ্ক হয়। তাহলে পোলার স্থানাঙ্কটা কি সেটি আমরা আজকে দেখব, সেখান থেকে কার্ভেচার নির্ণয় করা দেখব। তাহলে পোল একটা মেরু, পোল বলতে বোঝায় মেরু। এই বিন্দুটাকে আমরা যদি পোল বলি, তাহলে একটা আদি রেখার সাপেক্ষে অন্য একটি রেখা যদি ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘোরে, এভাবে হিসাব করা হয়। তো একটা বিন্দু যখন আমরা নির্ধারণ করি পি বিন্দু, এটা একটা আদি পোল সাপেক্ষে এবং একটি আদি রেখা সাপেক্ষে কত কোণে থাকে এবং পোল বা মেরু বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত, সেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পি আর থিটা, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো এটাকে আমরা কার্টেসিয়ানে লিখি সাধারণত পি এক্স ওয়াই, এবং এদের সাথে একটা সম্পর্ক আছে তোমরা জানো, এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। অথবা বিপরীত ক্রমে লিখলে আর ইকুয়াল টু এটা মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এভাবে আমরা এদের সাথে সম্পর্কটা দেখাতে পারি। এখন এই পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা বক্রতা বা কার্ভেচার নির্ণয় করব এবং শেষে পেডাল স্থানাঙ্ক বা পেডাল ফর্মে আমরা একে দেখব। এখানে কি কি দেখবো সেটা এখানে আছে। প্রথমে পোলার স্থানাঙ্ক কি জিনিস সেটির সংজ্ঞা দেওয়া আছে বইতে। এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে স্পর্শক এবং ব্যাসার্ধ ভেক্টরের অন্তর্গত কোণ। স্পর্শক এবং ব্যাসার্ধ যে ভেক্টর আছে এর অন্তর্গত কোণ। তাহলে প্রথমত স্পর্শক কি জিনিস, ব্যাসার্ধ ভেক্টর কি জিনিস এবং তাদের মধ্যবর্তী কোণ কোনটা হবে। তো এটি যদি একটি বক্ররেখা হয়, এর উপরে যদি দুটি বিন্দু হয় পি এবং কিউ, তখন পি কিউ কে বলা হয়, এই যে বক্ররেখা, এই বক্ররেখার পি কিউ হচ্ছে জ্যা। এখন যদি এরকম হয় কিউ বিন্দুটি ক্রমান্বয়ে সরে এসে পি এর দিকে আসে এবং একসময় পি এর উপর সমাপতিত হয়, কিউ বিন্দু যদি এখানে থাকে তখন কি হয়, জ্যাটা এরকম হয়ে যায়। কিউ বিন্দু যদি এখানে থাকে তখন কি হয়, জ্যাটা এরকম হয়ে যায়। এভাবে কিউ বিন্দু যদি পি এর উপর সমাপতিত হয়, তাহলে আসলে আমাদের তখন যে পি কিউ, এই যে পি এবং কিউ যখন এক জায়গায় থাকে তখন যে রেখাটি হয়, ধরো এবি, এই যে এবি রেখাটি, এই এবি রেখাটিকে তখন আমরা বলছি স্পর্শক। অর্থাৎ দুই বিন্দুগামী বক্রের রেখার উপর দুই বিন্দু, এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে জ্যা বলে। একটি বিন্দু অপরটির উপর সমাপতিত হলে জ্যাটি যে পথ দিয়ে যায় তখন সেই পথটাকে বলা হয় স্পর্শক। এটা হলো স্পর্শক। সুতরাং আমার এটি হচ্ছে, এটা মনে করলাম যে এটি একটি স্পর্শক। এটা যদি স্পর্শ বিন্দু হয় আর এই যে বক্ররেখার যে কেন্দ্র থাকে সেই কেন্দ্রের যোগফল যেটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ এবং এর মধ্যবর্তী কোণ। তো আমরা এই মধ্যবর্তী কোণটি নির্ণয় করতে চাচ্ছি। যেমন এখানে যে ছবিটি দিয়েছে, এটা হচ্ছে আমাদের পি বিন্দু এবং এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আমার মূল বিন্দু। সুতরাং পি বিন্দু থেকে ও বিন্দু যখন যুক্ত করছে, ও পি হচ্ছে আমাদের সেই আর। পি বিন্দু থেকে একটু দূরে যদি কিউ বিন্দু হয়, তাহলে কিউ যদি যোগ করি তাহলে এখানে যে ব্যাসার্ধ ভেক্টরের সামান্য বৃদ্ধি, এটা ডেল্টা আর। সুতরাং এই টোটালটা হবে আর প্লাস ডেল্টা আর। আর যে কোণের পরিবর্তন আগে ছিল থিটা, এটা ডেল্টা থিটা পরিবর্তন।
এবং বিন্দুর পরিবর্তন আর প্লাস জেল আর, থিটা প্লাস জেল থিটা। আর এবং থিটা দিয়ে প্রকাশ করা হয় যেহেতু, সুতরাং সেই বর্ণনাটি এখানে আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। এখন পি ও কিউ, এটা ডেল্টা থিটা আমরা দেখলাম। এখন আমরা এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটির সাপেক্ষে এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, এই কোণটা, এইটা ডেল্টা থিটা এবং এই কোণটা ডেল্টা থিটা। ডেল্টা থিটা কোণটা কেন হবে? তার কারণ হচ্ছে পিএন বাই আর, পিএন, এই যে পিএন বাই আর, এটা হচ্ছে সাইন ডেল্টা থিটা। সুতরাং পিএন এর মান হচ্ছে আর সাইন ডেল্টা থিটা। ঠিক একইভাবে ওএন যদি আমরা বের করতে চাই, ওএন ইকুয়াল টু আর কস ডেল্টা থিটা, একইভাবে। এখন এই যে ব্যাসার্ধ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ, এখানে যেমন বলছিলাম এদের মধ্যবর্তী কোণ, এখানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে আমার ফাই। এই কোণটা যদি ফাই হয়, তাহলে উপরের ত্রিভুজ পি কিউ এন ত্রিভুজ থেকে পাই ট্যান কিউ, এই যে এই কোণটি ট্যান কিউ, এই কোণটি কিউ কোণ ইকুয়াল টু পিএন বাই কিউএন। তো এখানে এটা হচ্ছে কিউএন, কিউএন এর মান তোমার এই যে এখান থেকে এই পর্যন্ত পি কিউ মাইনাস পিএন দিলে হয়, সেটা দিয়েছে। এবার এই মানগুলো সব বসিয়েছে এখান থেকে, এটা হলো মূল কথা। এখন স্পর্শকের সংজ্ঞা একটু আগে যেমনটি আমি বলছিলাম যে স্পর্শকের সংজ্ঞার ক্ষেত্রে আমরা যেটা পারি, কিউ বিন্দু যদি পি এর উপর সমপতিত হয়, কিউ বিন্দু যদি পি এর উপর সমপতিত হয়, তাহলে তখন কি হয়? এই যে আমার কিউ বিন্দু, এই কিউ বিন্দুটা যদি পি এর উপর চলে আসে, তাহলে ডেল্টা থিটা এটার মান 0 হয়ে যায়। এই যে কিউ বিন্দু যদি পি এর উপর সমপতিত হয়, তাহলে ডেল্টা থিটার মান 0 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের লিমিট নিয়ে যদি পাই ডেল্টা থিটা টেন্ডস টু 0, এখানে এই যে এই অংশটির উভয় পক্ষে লিমিট নিলাম, tan phi ইকুয়াল টু ডেল্টা থিটা, এখানে tan pqn এর মান এখান থেকে নিলাম। এখন এখানে সূত্র লিখেছে, একটা সাইন থিটা সূত্র আর একটা হচ্ছে cos থিটা সিরিজ। সাইন থিটা এটা হচ্ছে বিজোড় ফাংশন, তাই থিটার বিজোড় অংশগুলো নিতে হবে, অর্থাৎ থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস এটা। ঠিক একইভাবে cos থিটা যদি নেই, তাহলে জোড় ফাংশন, জোড় মানে থিটা টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1 মাইনাস থিটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা হচ্ছে cos থিটা। এখন থিটা না হয় এখানে ডেল্টা থিটা আছে, তাই ডেল্টা থিটা দিয়ে লেখা হয়েছে এবং বড় টার্মগুলো বাদ দেওয়া হয়েছে। এখন ডেল্টা থিটা খুবই ছোট, সুতরাং ডেল্টা থিটার স্কয়ার করলে সেটা আরো ছোট হয়, তাকে আবার 2 বা 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যদি করি সেটা আরো ছোট হয়, তাই এই অংশগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা যদি বাদ দেওয়া হয় তাহলে এখান থেকে আর ডেল্টা থিটা, আর এখানে আর কাটা গেলে ডেল্টা এটা থাকে, কারণ এই আর এবং এই আর কাটা যায়। তাহলে আমাদের মানগুলো পেয়ে গেলাম কত, এভাবে একটু ঘুরাই লিখলাম, আরটাকে বাইরে নিয়ে আসলাম। কেন বাইরে নিয়ে আসলাম? কারণ লিমিট আছে থিটার উপর, থিটার উপর লিমিট থাকাতে আমার আর এর অংশ দরকার নেই, কিন্তু এখানে ডেল আর এর সাথে ডেল থিটার একটা সম্পর্ক থাকাতে এখানে রেখে দেওয়া হয়েছে। এরপরে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে dr বাই d থিটা। আসলে এই পুরো অংশটাকে সংক্ষেপে লেখা হয় dr বাই d থিটা, উল্টাই দিলে d থিটা বাই dr। সুতরাং আমরা দেখলাম যে tan phi এর মান, এটার মান হচ্ছে আমার আর d থিটা বাই dr। ঠিক একইভাবে আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখে নিই। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম ds স্কয়ার ইকুয়াল টু dr স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার,
এখান থেকে dr স্কয়ার যদি কমন নেই তাহলে এটা হয়, এটা আবার tan phi এর সূত্র, এই যে কেবলই বের করেছি tan phi এর সূত্র, সুতরাং এটা sec স্কয়ার phi হয়, ds স্কয়ার dr স্কয়ার স্কয়ার যদি তুলে দেওয়া হয় সেখান থেকে cos phi এর মান হয় dr বাই ds। এখন যদি sin phi এর মান বের করতে চাই তাহলে sin phi এর মানটা হবে sin phi বাই cos phi দিয়ে একটা cos phi গুণ করে দেওয়া হলো, কারণ আমরা tan phi এর মান আমাদের হাতে আছে এবং cos phi এর মান হাতে আছে, tan phi এর মান বসানো হলো এবং cos phi এর মান বসানো হলো, সুতরাং sin phi এর মান হচ্ছে r dr বাই ds। তাহলে খেয়াল করো যে tan phi এর মান যেটি ছিল, tan phi এর মান ছিল r dr বাই d থিটা, sin phi এর মান r d থিটা বাই ds, d থিটা বাই dr ছিল d থিটা বাই ds, এবং cos phi এর মান শুধু dr বাই ds। সুতরাং এখান থেকে আমরা tan phi cos phi এবং sin phi এর মানগুলো দেখতে পেলাম। এভাবে আমরা তাহলে আমরা একটু কি কি বের করলাম, একটা হচ্ছে tan phi এর মান r dr বাই d থিটা, sin phi এর মান r d থিটা বাই dr, বারবার বলছি d থিটা বাই dr, এবং sin phi এর মান r d থিটা বাই ds, cos থিটার ক্ষেত্রে dr উপরে যাবে dr বাই ds। cos থিটার ক্ষেত্রে মনে রাখার জন্য একটা কাজ করা যেতে পারে, নিচে dr আছে নিচে ds আছে, বা tan phi কে sin phi দিয়ে ভাগ করলেও হয়ে যায় cos phi। তো যেভাবে হোক এটা মনে রাখতে হবে, tan টা এবং sin টা cos টা পাওয়া যাবে। এখন আমাদের পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, সেটা তো এখন সেই একই জিনিস একই রকম করে বলা হচ্ছে। ছবিটা আগে দেখে নেই, এই কোণটা থিটা কোণ, এটা হচ্ছে সাই কোণ এবং এই কোণটা হচ্ছে ফাই কোণ, এটা হচ্ছে আর পি আর থিটা। এখন আমাদের তার আগে একটু এদিকে দেখি থিটা সাই ফাই রো এর মানটা কি হবে। রো এর মান এর আগে আমরা পড়ে এসেছিলাম ডিএস বাই ডি সাই, রো এর মানটা হচ্ছে ডিএস বাই ডি সাই, সুতরাং এখানে ডিএস বাই ডি থিটা নিলাম, ডি থিটা বাই ডি সাই। এখন tan phi এর জন্য আমরা আসলে আর বাই আর ওয়ান, এখানে আর বাই আর ওয়ান, কেন আর ওয়ান কেন, কারণ একটা আর দিয়ে আর একটাকে আর ওয়ান দিয়ে ধরে নেওয়া হচ্ছে। লম্ব বাই ভূমি বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, আর ওয়ান এর মান ডি আর বাই ডি থিটা, এটা এখানে ধরে নিয়ে কাজটা করা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ফাই এর মান tan ইনভার্স আর বাই আর ওয়ান এটা বলতে পারি। তাহলে ফাই এর মান হবে tan ইনভার্স আর বাই আর ওয়ান। এখন আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি, তোমরা ছোটবেলায় পড়েছিলে যে ত্রিভুজের বহিস্থ কোণের মান দূরবর্তী অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই যে বহিস্থ কোণ হচ্ছে সাই, এটির মান হবে ত্রিভুজের অন্তস্থ যে কোণ তার ভিতর দূরের যে দুইটা, এটা এবং এটা, এই দুটো যোগফলের সমান। তো সেখান থেকে এটা নেওয়া হয়েছে সাই ইকুয়াল টু থিটা প্লাস ফাই, ফাই এর মান একটু আগে আমরা নিয়ে আসছি। এখন ডি সাই বাই ডি থিটা, থিটার ডিফারেন্সিয়েশন 1, ডি সাই বাই ডি থিটা, থিটার সাপেক্ষে থিটাকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা 1 বাই 1 প্লাস x স্কয়ার, x বলতে r বাই r1, এবং r বাই r1 কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে যখন ডিফারেন্সিয়েশন করতে হবে তখন u বাই v মেথডের করতে হবে, অর্থাৎ ddx অফ u বাই v, এই মেথড আমাকে ফলো করতে হবে। এই মেথড যদি ফলো করতে চাই তাহলে v du বাই dx মাইনাস u dv বাই dx বাই d স্কয়ার। তো এখানে সেটা আমি এখানে লিখছি, এই যে এখানে লেখা আছে, সুতরাং এটা আছে এবং এটা লসাগু করলে এটা হলো।
এছাড়া ডিএস বাই ডি থিটার একটা সূত্র পোলার স্নেকের জন্য এর আগে আমরা দেখেছিলাম, এটা আর স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার। এখন আমি যদি রো এর মানটা চাই 1 নং সমীকরণে বসাই দেই, তাহলে আমি রো এর মানটা পেয়ে যাব। তো এই যে রো এর মান দেখো, এই যে এখানে ডিএস বাই ডি থিটা বাই ডি সাই এরকম, ডিএস বাই ডি থিটা, প্রথমে এইটুকু হচ্ছে ডিএস বাই ডি থিটা এটার মান, এবং ডি সাই বাই ডিএক্স এটা। তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাচ্ছি, এই যে পাওয়ার হাফ আছে আর এখানে 1 আছে, 1 আর হাফ মিলে 1.5 মানে 3/2 এটা। এখন এটা অনেক সময় ইউ এর জন্য করা হয়, ইউ হচ্ছে 1/r, সেটার ক্ষেত্রে জাস্ট একটু দেখে নিতে পারো যদি কখনো দরকার হয়। ইউ স্কোয়ার প্লাস ইউ ওয়ান স্কোয়ার পাওয়ার 3/2 নিচে 2 ইন্টু ইউ প্লাস ইউ টু। তো এই ছিল আমাদের মূল বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, রো ইকুয়াল টু, তাহলে কি হলো আমাদের, এটা ভালো করে মনে রাখতে হবে, একটু পরে আমরা যখন অঙ্ক করব তখন কাজে লাগবে। রো ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার এর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস r2। এটা হলো এখানকার বিষয়। এখন আমরা চলে যাব পেডাল সমীকরণ। পেডাল সমীকরণটা বিশেষ ধরনের সমীকরণ। পেডাল সমীকরণের অন্তর্ভুক্ত হচ্ছে স্পর্শক, কিন্তু এর সাথে আরেকটা জিনিস সম্পর্কিত থাকে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব। অর্থাৎ আমার যদি এটা একটা বক্ররেখা হয়, এটি যদি মূল বিন্দু হয়, তাহলে এটি যদি আমার স্পর্শক হয়, স্পর্শক যদি হয়, তাহলে আমরা যে কোনো একটা বিন্দুর জন্য যদি বিবেচনা করি এরকম, এখান থেকে লম্ব দূরত্বটা কাজে লাগবে। অর্থাৎ এইটা যদি হয় লম্ব দূরত্বটা, তাহলে আমার যেটি কাজে লাগবে সেটি হচ্ছে, এখানে ছবিটি আছে ভালো করে দেওয়া, দেখে নাও, যে এটা হচ্ছে আমার একটি বক্ররেখা, এখানে এটা স্পর্শক, একটু করে নিই, তাহলে এখান থেকে এটা লম্ব দূরত্ব, তাহলে এই স্পর্শক এবং লম্ব দূরত্ব সেটার সম্পর্কিত, এদেরকে ইয়ে করে একত্রিত করে যে সমীকরণ পাওয়া যায় সেটাকে বলা হয় পেডাল সমীকরণ। তাহলে এ আর থিটা হচ্ছে বিন্দু, এই যে বিন্দুতে স্পর্শক হচ্ছে এ বি, এটা স্পর্শক, আর মূল বিন্দু থেকে এর উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব। তাহলে মূল বিন্দু থেকে যদি স্পর্শকের উপর লম্বটা নিই, তাহলে ওবিটা হচ্ছে আমার লম্ব, এটাকে পি দিয়ে, এটা ছোট হাতের হবে, পি দিয়ে প্রকাশ করা হলো। একটু আগে আমরা শিখে আসছি tan phi equal to r g theta by gr, এটা, এবং এখানে ও এ বি এই কোণটা হচ্ছে ফাই। এখন এই ত্রিভুজ থেকে আমরা পাই sin phi হচ্ছে p by r, এই যে p by r sin phi, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এখান থেকে p এর মান r sin phi, বিপরীতকরণ করলে 1/p এর মান 1 sin phi, তার মানে cosec phi, সেখান থেকে স্কয়ার করে দিলে cosec স্কয়ার phi, cosec স্কয়ার মানে 1 plus cot স্কয়ার, এবার cot স্কয়ার মানে হচ্ছে এখানে 1/tan স্কয়ার, এটা কিন্তু tan স্কয়ার phi। সুতরাং এই মানগুলো আমরা অ্যাডজাস্ট করে দিলে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 gr বাই g থিটা হোল স্কয়ার। এটা খুব ভালো করে মনে রাখো, কারণ হচ্ছে ওটা দিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এটা যদি অনেক কাজ যদি আমাদের করতে হয়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতেই হবে। তো আমাদের কতগুলো জিনিস তাহলে আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো যে আমাদের একটা অংশ আছে
যে আমার বক্রতার ব্যাসার্ধ যেটি আমরা ইয়ে করেছিলাম, এই যে এখানে বক্রতার ব্যাসার্ধ ছিল আমাদের এটা ছিল বক্রতার ব্যাসার্ধ। এইটা হচ্ছে আমার পেডাল সমীকরণ, এটা পেডাল সমীকরণ। এর আগে যেটি আমরা দেখে এসেছিলাম সেটি এই যে এখানে tan phi r dr by d theta, এবং এখানে আমরা দেখছি sin phi, বারবার dr by d theta বলছি, তোমরা এটা ঠিক করে নিও, tan phi equal to r d theta by dr, সরি, এরপরে sin phi এর মান হচ্ছে r d theta by ds এবং cos phi এর মান হচ্ছে dr by ds। এইগুলো আমরা মোটামুটি দেখলাম। এই এছাড়া কিছু বক্রতার ব্যাসার্ধ এখানে আছে, এটা রো এর মান, এটা ছোট করে আছে, দেখে নিতে পারো, এটা দেখে নিতে পারো। এছাড়া স্পর্শকীয় পোলার সূত্র আছে, এটা গুরুত্বপূর্ণ কিছু না, এই জন্য আমি আর এখানে বেশি করছি না। এরপরে আমরা এটা চেষ্টা করলে দেখতে পারো মূল বিন্দুগামী বক্রতার জ্যা, এগুলো আর লাগছে না আপাতত, আমরা চলে যাব সমাধানকৃত এটা উদাহরণে। তো আমরা এখন উদাহরণে চলে যাব। উদাহরণে যদি যাই তাহলে আমাদের যেটা দেখো, উদাহরণ প্রথমে 1 আছে, একে কি আছে, এই যে দেয়া আছে, রেখাটা দেওয়া আছে এটা, আর বিন্দু পি আর বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমাকে যদি বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে হয় তাহলে আমার বক্রতার ব্যাসার্ধ জানি রো ইকুয়াল টু r dr by dpet। তো এখান থেকে r কিউব দেওয়া আছে, এখান থেকে ডিফারেন্সিয়েশন করেছে, এখান থেকে dr by dp, r dr by dp মানটা বসাই দিয়েছে, সুতরাং এটা খুবই সোজা, কিছু বলার নাই। এবার বলছে থিটা ইকুয়াল টু 0 বিন্দুতে এটা নির্ণয় করো। তাহলে থিটা ইকুয়াল টু 0 বিন্দুতে এটা যদি নির্ণয় r দেওয়া আছে, তাহলে আমরা r থেকে আসলে আমরা বের করব যেটা r1 r2 বের করব, সেখানে থিটা ইকুয়াল 0 বসালে কি হয় সেটি বের করব, তারপরে আমরা সরাসরি সূত্রে প্রয়োগ করে দিব। তো এটা খুবই সোজা। প্রথমে দেখো r এর মান দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন করলাম, থিটাকে করলে 1 হলো এবং sin থিটাকে করলে cos থিটা, আবার ডিফারেন্সিয়েশন করলে r2, 1 কে করলে 0, cos থিটাকে করলে মাইনাস sin থিটা, এবং সামনে আছে থিটা ইকুয়াল টু 0 বিন্দুতে sin থিটা মান, sin 0 এর মান হচ্ছে 0 এবং cos 0 এর মান হচ্ছে 1। এই সেখান থেকে আমরা r এবং r1 বের করলাম, একইভাবে আমরা r2 এখানে বের করলাম। এই মানগুলো যখনই বের করা হয়ে গেল তখন রো এর মান বের করা খুবই সোজা। আমরা রো এর মানটি এখান থেকে এখানে এই সূত্রে ব্যবহার করে এখানে যদি দিয়ে দেই তাহলে এখানে a আসছে, বাট গত ক্লাসের মতো আবারও বলছি, যেহেতু এটা a আসছে, a যেহেতু একটি প্রতীক, সুতরাং এটা মডুলাস দিয়ে প্রকাশ করতে হবে, মডুলাস দিয়ে প্রকাশ করতে হবে। সুতরাং হয়ে গেল আমাদের মডুলাস দিয়ে প্রকাশ করা। এরপরে উদাহরণ 3 দেখো, 3 বলছে r ইকুয়াল টু a sec থিটা, এটির কথা বলেছে a0 বিন্দুতে। তো r1 বের করেছে, r2 বের করেছে, এবং a0 বিন্দুতে বসাতে গেলে আসলে r ইকুয়াল টু a, তার মানে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, থিটা ইকুয়াল টু 0। তো r cos থিটা, r sin থিটা এভাবেও আমরা বের করতে পারি, r cos থিটা, r sin থিটা এভাবেও আমরা বের করতে পারি। যেভাবে একভাবে করলে কোনো সমস্যা নেই, এটা যে কোনো একভাবে করলেই হবে। তো এটা এই যে মানগুলো সব বের করা হয়েছে, দেখো এখানে খুবই সোজা, পারবা, কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু খাতায় করবা, খাতায় না করলে এগুলো আসলে তেমন কোনো কাজে লাগবে না। তো কিন্তু এখানে দেখো রো বের করতে যে যেটা হয়েছে, নিচে এটাও অসংজ্ঞায়িত হয়ে গিয়েছে, সুতরাং এটা বের করা যাবে না।
এর পরেরটা দেখো, উদাহরণ এটা একটু অন্যরকম। আর থিটা বিন্দুতে, তার মানে আলাদা কোনো বিন্দু নাই, বলছে আর থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখানে আর এর মান বের করছে, উভয় পক্ষে লন নিয়েছে, ডিফারেন্সিয়েট করেছে, ডিআর বাই ডি থিটা বের করেছে। তাহলে এটা দেখো কাজটা সোজা, এখান থেকে শুধু লন সাইন থিটাকে করলে cos থিটা হয়, এবং থিটা বাই 2 কে করলে আরেকটা হাফ সামনে আসে, সামনে একটা 2 ছিল। এইটুকুই ডিফারেন্সিয়েশন পারো, এগুলো দেখে রাখলে কিন্তু হবে না, এগুলো কিন্তু তোমাকে করতে হবে। এবার দেখো সেই পেডাল সমীকরণের আমাদের সূত্রটা লিখে দিয়েছি, 1 by p square equal to 1 by r square plus 1 by r4 into dr by d theta whole square। তো এটা যখন লিখে দিয়েছে, এখন এখানে ওই মানগুলো dr by d theta, এটা cot theta, মানগুলো বসালে এটা হচ্ছে 1 by p square। সেই ক্যালকুলেশন গুলো আছে এখানে দেখো, 1 by p square এই মানটা আসছে, এখান থেকে r কিউব 2 হয়ে যাবে, এখান থেকে আবার ডিফারেন্সিয়েশন করছে 3r স্কয়ার dr by dp, সেখান থেকে 4ap, এবার r dr by dp। কেন এটা বের করছি? কারণ বক্রতার ব্যাসার্ধ সূত্র হচ্ছে r dr by dp, তো এটা এখানে ব্যবহার করা হয়েছে, এবং এখান থেকে শুধুমাত্র একটা কাজ করা হয়েছে, p এর মানটা 2 নং সমীকরণ থেকে নিয়ে আসা হয়েছে। এই যে 2 নং সমীকরণে আমার p এর মান ছিল, এই p এর মানটা এখান থেকে এখানে বসানো হয়েছে, তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে √2ar, তার নিচে বাইরে আছে 2/3। এবার ঠিক একই রকম আরেকটা অঙ্ক, এখানে আছে আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার cos 2 থিটা, এর আর থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো একই কাজ করেছে, লন নেওয়া হয়েছে, লন নিলে একটু ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হয়, এছাড়া আর কোনো কাজ নেই, লন না নিয়েও তুমি করতে পারো। সেখান থেকে dr বাই d থিটা বের করেছে। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে r dr বাই dp, r dr বাই dp এটি বের করা। এই যে r dr বাই dp বের করতে যায়, আগে প্রথমে তোমাকে dr বাই d থিটাটি বের করতে হবে, এরপরে তুমি এই সূত্র ব্যবহার করবে। এই সূত্র যখন ব্যবহার করবে, আমরা পেডাল সমীকরণের ভিতরে এটি দেখেছিলাম, একটু আগেও ব্যবহার করেছি, তো এখান থেকে dr বাই d থিটার মানটা নিয়ে আসছে, এখানে জাস্ট স্কয়ার করে এখানে বসায় দেওয়া হয়েছে। তো কাজগুলো এখানে সোজা আছে, এখান থেকে আর কিউবের মান বের হয়েছে, এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আর কিউবের মান। আর কিউবের মান যখন বের করছে, এখানে ডিফারেন্সিয়েশন করলে 3r স্কয়ার dr বাই dp, সেখান থেকে ইকুয়াল টু a স্কয়ার হচ্ছে p এর ডিফারেন্সিয়েশন 1, p এর সাপেক্ষে করা হয়েছে, তাই এখান থেকে p এর মান dr বাই dp, বক্রতার ব্যাসার্ধ এটা। এখন বলতে পারো স্যার এটা তো মডুলাস দেয়নি, তার কারণ হচ্ছে a স্কয়ার ধনাত্মক আর r ইজ অলওয়েজ পজিটিভ। আর কেন সবসময় পজিটিভ? তার কারণ হলো আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটা কখনো নেগেটিভ হয় না, এই জন্য এটার জন্য আর মডুলাস দেওয়া লাগে। তো এই ছিল এখানকার 6 একটি আছে ইউ দিয়ে, সুতরাং এটি করলেও করতে পারো। আমরা একটা ছোট করে সূত্রটা দেখেছিলাম। একই রকম করে 7 আছে, দেখো এই যে আর এম আছে ইকুয়াল টু a টু দি পাওয়ার m cos m থিটা, একই কথা, এখানে লন নিয়েছে, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছে, এখান থেকে dr বাই d থিটা বের করেছে। বারবার কিন্তু একই কাজ, প্রসেসটা ঠিক মনে রাখবা। প্রসেসটা মনে রাখা মানে ধাপগুলো কি কি, কোনটা দেওয়া থাকলে কি কি কাজ করতে হবে, কাজ করাটা সোজা, কিন্তু কিভাবে করতে হবে, অগ্রসর হতে হবে, কোন কোন জিনিস দরকার, এটা মনে রাখতে হয়। প্রথম কথা সূত্র মনে রাখতে হয়, ঠিক দ্বিতীয় কথা প্রসেস মনে রাখতে হয়, তাহলে হয়ে যায়। ঠিক একইভাবে আবার 1 বাই পি স্কয়ার, এটা নিয়েছে, এখান থেকে এটা নিয়েছে, নিয়ে
এখান থেকে এই যে আর আর এর সম্পর্ক বের করেছে, একে আবার ডিফারেন্সিয়েশন করেছে আর জি আর বাই জি। এবার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে মানটা বসাই দিলে এটাই উত্তর। এরপরে 8 নম্বরটি দেখো। 8 নম্বরে বলছে পোলগামী অর্থাৎ মূল বিন্দুগামী যে বক্রতা ব্যাসার্ধ এটা আর স্কয়ার cos 2 থিটা ইকুয়াল টু a স্কয়ার। একই অঙ্ক বারবার আমরা একই কথা না বলি, ওই লন নিয়েছে, ডিফারেন্সিয়েশন করেছে, dr বাই d থিটা বের করেছে, আবার পেডাল ইকুয়েশনটা নিয়েছে, এখান থেকে মানটা বসাই দিয়েছে, একটু ক্যালকুলেশন করেছে, এই এখান থেকে p এর মানটা হয়েছে, এবার অন্তর করেও বের করা যায়, আগের মতো মান বসে দিয়ে বের করে, ও বক্রতা জ্যা বের করেছে, সুতরাং জ্যা ও জ্যা এর কথা বলেছিল এখানে, এখন জ্যা হচ্ছে 2r, নেগেটিভ চিহ্নটা, জ্যা এর অংশটা শুধুমাত্র এখানে আছে, এটা দেখে নিও, জ্যা এর থিওরিটা এখানে ছিল, ওটা দেখানো হয়নি। বক্রতা জ্যা এই যে 2p dr by dp, সুতরাং মূলবিন্দুগামী বক্রতা জ্যা এটা দেখলে। এরপরে 10 নম্বর, এটা দেখছিলাম আমরা, বক্রতা জ্যা এটা দেখতে পারো 10, পোলগামী বক্রতা জ্যা একই কথা, dr by d থিটা বের করেছে, এটা সমীকরণে এখান থেকে r এর মান 2p dr by dp, এখান থেকে 2r by 3। এই গেল এখানে। এরপরে 11 নম্বরটা না করলেও চলবে, এখানে যদিও 12 নম্বর একটা পড়েছে, এখানে মূল সমস্যাটা হচ্ছে ক্যালকুলেশনটা একটু বড়, sin স্কয়ার cos স্কয়ার n, তা না হলে ওই r1 r2 এই সূত্র আমরা জানি, এই সূত্র ব্যবহার করি, এই সূত্রটা আমরা জানি। 13তেও একই রকম একটু ক্যালকুলেশন আছে, 14 দিকে আর আমরা যাব না, 14 এটা শেষ হয়ে যাবে, সুতরাং আমরা এটা দেখতেই পারি যে এখানে বক্রতার ব্যাসার্ধ, 11 নম্বরটাও দেখতে পারো, এই মোটামুটি এখানকার কথা। এখানে আর এখানে কয়েকটা কুইজ আমরা একটু দেখে নিই, কুইজগুলোর ভিতর কি কি আছে। প্রথম কথা হচ্ছে পোলার সমীকরণ কাকে বলে, r ইকুয়াল টু f থিটা, কেন? কারণ পোলার হচ্ছে r এবং থিটা, r এবং থিটা যে সমীকরণের ভিতর আছে সেটা হচ্ছে পোলার সমীকরণ। স্পর্শক ও ভেক্টরের অন্তর্গত কোণ যদি ফাই হয় তাহলে ট্যান ফাই এর মান কত, এটা আমরা বলেছি, এটা খুবই সোজা, ট্যান ফাই এর মান কত হবে, এখানে এরপরে বলছে সাইন ফাই এর মান কত হবে, সুতরাং যদি থিওরি ভালো করে পড়ো এটা আলাদা করে পড়া লাগবে না। তো ওখানে বের করেছে। এরপরে 4 নম্বরে বলছে cos ফাই কত হবে, cos ফাই এর মান কত হবে, তো dr বাই ds। বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা লিখতে বলেছে, তো এটা আমরা ওখানে বলছিলাম বারবার যেটি মুখস্থ রাখতে হবে, এই পিটা লিখতে হবে, কিন্তু আসলে এটা 0 নয় এটা বলতে হবে, এটা 0 হলে কি হয়, 0 হলে নিচে 0 হয়ে যায়, নিচে 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যায়, সুতরাং এটা আর হয় না। আচ্ছা, তো এখন বক্রতা নির্ণয়, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে বক্রতার বিপরীত, সুতরাং বক্রতার ব্যাসার্ধ যে সূত্র আছে বক্রতা তার বিপরীত হবে, কাপা এটা বিপরীত হবে। পেডাল সমীকরণ বলতে কি বোঝো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেডাল সমীকরণ যেমনটি বলছিলাম, কোন স্পর্শকের উপর, বক্ররেখার স্পর্শকের উপর মূলবিন্দু থেকে দূরত্ব যদি একটা পি হয়, তাহলে পি এবং ওই স্পর্শক এদের যে সমন্বিত সমীকরণ সেটাকে পেডাল সমীকরণ বলে। পেডাল সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র রো ইকুয়াল টু r ইন্টু dr বাই dp,
তাহলে কাপা কি হবে, উল্টায় দিতে হবে 1/r gp/dr। এরপরে বলছে r ইকুয়াল টু ap এর পেডাল সমীকরণ বক্রতা ব্যাসার্ধ কত, এটা আর কিউব, এটা হলে কত হবে, এই কতগুলো জিনিস আছে এখানে। সুতরাং এখানে আর আলাদা করে কিছু বলার নেই। স্পর্শকীয় পোলার সমীকরণ এই সম্পর্ক, এটা পড়তে পারো একটু। স্পর্শকীয় পোলার সমীকরণ আসলে এটা পেডাল সমীকরণ। মধ্যবর্তী কোণটা শুধু ব্যবহার করা হয়, পেডালের ক্ষেত্রে দূরত্বটা ব্যবহার করা হয়, আর এখানে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ যেটা, এটুকু হচ্ছে পার্থক্য, তা নাহলে প্রায় একই রকম। আর হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্যটি 2p/dr/dp, এই যে বক্রতা জ্যা, জ্যায়ের দৈর্ঘ্যটি কত হবে, সেটি 2p/dr/dp। এই হলো মূল কথা। এগুলো পড়লে মোটামুটি এখানে হয়ে যাবে। সুতরাং তোমাদের অনুরোধ করছি এগুলো করে ফেলবে, খাতা কলমে করবে, যখন ভিডিও দেখবে তখন এটা পজ করে করে দেখবে এবং খাতায় লিখবে, তাহলে সুবিধা হবে, তা নাহলে কিন্তু পরীক্ষার হলে যেয়ে মিলাতে পারবে না। তো এই ছিল আজকের ক্লাস। এটি 10ম লেকচার ছিল আমাদের ক্যালকুলাস 2 এর। এছাড়া তোমাদের ফরট্রান ক্লাসটিও আমি নিচ্ছি, সেখানে অনেক ক্লাস নেওয়া হয়েছে, প্রচুর ক্লাস ইউটিউবে আছে, সুতরাং ইউটিউব থেকে দেখে নিও, সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, করোনার ভিতর সুস্থ থাকো, নিরাপদে থাকো।